গত ক্লাসে আমরা পরিমিতি 16.2 অধ্যায়ের ত্রিভুজ রিলেটেড যে এমসিকিউগুলো 16.1 ওগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব 16.2। তো এমসিকিউ দেখার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। তাহলে আমরা এখন দেখি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র থেকে শুরু করে আয়তক্ষেত্র। তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের কি জানি আমরা, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল, আর কর্ণগুলো কি হয় পরস্পর সমান হয়, তা আমরা জানি। তাহলে আমরা এখন আয়তের ক্ষেত্রফল বের করবো। আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা যদি দৈর্ঘ্য হয় এ আর প্রস্থ যদি হয় বি, তাহলে কি হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। আর আয়তের ক্ষেত্রে যদি আমি কর্ণের দৈর্ঘ্য দিই, তাহলে এখানে যদি আমি দেখি কর্ণের দৈর্ঘ্য বের করি, তাহলে আমি ধরলাম যে এখানে কর্ণ কি, কর্ণটা হচ্ছে ডি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল সম্পর্কে জানলাম। এখন আমরা দেখবো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রে আমরা জানি চারটা বাহুই সমান হয়, চারটা বাহুই সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এস বাহুর উপর স্কোয়ার। তাহলে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? বাহু স্কোয়ার, যে বাহুটা দেয়া থাকবে, যেহেতু চারটা বাহুই সমান। আর পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে চারটা বাহু যোগ এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে কি হবে? 4a। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাহলে আগে কি ছিল? ধরুন এ স্কোয়ার প্লাস কি হবে? এ স্কোয়ার। তাহলে কি হবে? তাহলে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। তাহলে কি হবে? রুট ওভার 2a স্কোয়ার। এখান থেকে পাবো আমরা রুট 2a। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? রুট 2a। এখান থেকে একটা জিনিস মিস করে গেছে, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে দেখি, সামান্তরিকের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। তাহলে এখানে যদি ভূমি এবং উচ্চতা দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আবার যদি একটা কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকে, একটা কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে টি, এবং কোন শীর্ষ থেকে, তাহলে হচ্ছে ওই কর্ণের বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর যদি কোনো লম্ব অঙ্কন করি, তাহলে কি হবে? ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে টি ইন্টু এইচ। টি হচ্ছে কি ওই কর্ণের দৈর্ঘ্য, আর এইচ হচ্ছে কি যে লম্বটা টানছে তার দূরত্ব। তাহলে আমরা এখন দেখবো রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের জন্য চারটা বাহুই সমান হয় এবং কর্ণগুলো কি হয়? সমান হয় না, অসমান হয়। তাহলে কর্ণ একটা, রম্বসের একটা কর্ণ তো ডি1, অপর কর্ণ ডি2। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ ডি1 ইন্টু ডি2, কর্ণ দুটার গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবং ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল দেখি, তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম যদি আঁকি, তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি সমান্তরাল বাহু, আর এটা হচ্ছে তার উচ্চতা বা লম্ব দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম এইচ। তাহলে সমান্তরাল হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ প্লাস বি ইন্টু উচ্চতা বা লম্ব দূরত্ব এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন এমসিকিউতে চলে যাব। বলছে সুষম এখানে আরো কয়েকটা এমসিকিউ আছে। সুষম যদি সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে বহুভুজ মানে হচ্ছে সবগুলা বাহু কি হয়? সমান হয়। তাহলে এখন যদি এন সংখ্যক, এখন সমবাহু ত্রিভুজ, তিন বাহু বিশিষ্ট একটা বহুভুজ, এখানে তিনটা বাহু কি সমান, পঞ্চভুজের কি পাঁচটা বাহুই সমান হয়। তাহলে বহুভুজের ক্ষেত্রফল, দেখো বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে এন ইন্টু কি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে অসংখ্য ত্রিভুজ, সব ত্রিভুজগুলোর কি ক্ষেত্রফল সমান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? যতটা ত্রিভুজ আছে
আর যতটা বাহু আছে সেটা দ্বারা গুণ দিলেই আমরা কি পাবো, তার ক্ষেত্রফল পাবো। তাহলে এখন যদি আমরা টোটাল ক্ষেত্রফলটা দেখতে যাই, তাহলে বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল n² বাই 4, n² বাই 4 cot 180 ডিগ্রি বাই হচ্ছে কি n, হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউতে চলে যাই। আমরা বলছে সুষম অষ্টভুজের, অষ্টভুজের কি বলছে, শীর্ষে উৎপন্ন কোণ। সুষম অষ্টভুজের শীর্ষে উৎপন্ন কোণের সূত্র হচ্ছে সুষম কোণ হচ্ছে, কোণের সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। তাহলে এখানে n, এখানে অষ্টভুজ বলছে, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 8। তাহলে এখানে যদি আমি বসাই 8-2 ইন্টু 180 ডিগ্রি বাই 8, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কোণের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে কোণের মান আসবে 135 ডিগ্রি। তাহলে শীর্ষে উৎপন্ন কোণ কত, 135 ডিগ্রি। এবার এটা দেখি, এখানে বলা আছে এবিসিডি একটা আয়তক্ষেত্র, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, ওপি হচ্ছে 4, তাহলে ওপি এখানে কত 4, এবং বলা আছে কি ওয়ে হচ্ছে 5, ওয়ে হচ্ছে 5, ওয়ে হচ্ছে কত 5, বিসি কত, তাহলে আমাকে এই বিসি বাহুটা চাইছে, বিসি ইকুয়াল কত। তাহলে আমরা জানি যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করলে কি হবে, এ ও ইকুয়াল টু কি হবে ওসি, আবার কি হবে ওবি ইকুয়াল টু কি হবে ওডি। আবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের কর্ণ দুটো সমান, তাহলে এখানে কি পাবো, এ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু কি পাবো ওডি। তাহলে প্রতিটাই কত হবে 5, 5, 5। এখান থেকে আমরা কি পাই এসি আর বিডি, এটা কি পাবো 2 × 5, তাহলে কত হবে কর্ণ দুটো কত হবে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এই 5 যোগ করলে কত পাচ্ছি 10, এটা কর্ণ কত 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি দেখি 10 সেন্টিমিটার, তার কর্ণ কত পেলাম 10 সেন্টিমিটার, এসি পাইছি 10, অথবা বিডি 10। এখন দেখো এখান থেকে যদি আমি দেখি ওপি দেয়া আছে কত, এটা দেয়া আছে 4 সেন্টিমিটার, এখানে লম্ব এটা 4 সেন্টিমিটার, তাহলে এটাও কত হবে 4 সেন্টিমিটার হবে অবশ্যই। তো 4 সেন্টিমিটার হলে এখন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু কত হবে, তাহলে 4 আর 4 যোগ করলে পাবো আমরা কত 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এ বি আর সিডি কি হবে 8 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম কত 8 সেন্টিমিটার, একটা কর্ণ পাইছি কত 10 সেন্টিমিটার। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা দেখি এটা কত পেলাম 10, এটা পাইলাম কত 8। এখন যদি আমি দেখি বিডি বিসিডি একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হবে, বিডি স্কোয়ার প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হবে সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমি বিসি বের করবো, তাহলে বিসি ইকুয়াল টু কি হবে √, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে কত আসতেছে বিডি মানে কত এখানে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো আমি, একটা মান পাবো 6। তাহলে এটা কত হবে 6 সেন্টিমিটার, বিসি কত 6 সেন্টিমিটার। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√2, এর ক্ষেত্রফল কত, বর্গের কর্ণের দৈর্ঘ্য, আমরা একটু আগে জানি বর্গের কর্ণের সূত্র কি ছিল √2a, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 6√2, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a ধরছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য √2a ইকুয়াল কি লেখা যাবে 6√2, তাহলে এখান থেকে এর মান পাবো 2 বাদ করলে কত থাকবে 6, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত 6। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে বাহুর উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হবে 6 স্কোয়ার ইকুয়াল টু কত 36, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে 36। একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, তাহলে আমি ধরলাম এক বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে বর্গের পরিসীমা কি হবে 4x ইকুয়াল টু কত হবে a/3। তাহলে এখান থেকে আমি যদি এক বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে কি হবে a 3 × 4, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু a/12 স্কোয়ার।
এখান থেকে আসবে এ স্কোয়ার বাই 144। ক্ষেত্রফল কত? এ স্কোয়ার বাই 144। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, তাহলে আগে বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ ছিল, পরে 3 গুণ করলে কত হবে? 3a। তাহলে যখন এ ছিল তখন ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। যখন 3a তখন ক্ষেত্রফল কি হবে? 3a স্কোয়ার। দুটো কত হবে? 3 গুণ করলে তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে কত হবে তাহলে? 9a স্কোয়ার। তাহলে এখন দেখো এখান থেকে আগের থেকে কতটুকু বৃদ্ধি পাইছে? আমি যদি আগের থেকে দেখি তাহলে কি 8a স্কোয়ার বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার কত হবে? 8 গুণ। এখন বলছে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে দুইটা বাহুর দৈর্ঘ্য 10, তাহলে এটা কত? 10, এটাও 10। বলছে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এই রাস্তা কত? 2 মিটার। রাস্তা কত? 2 মিটার। তাহলে এই সম্পূর্ণটা কত হচ্ছে? সম্পূর্ণটা তো দিয়ে গেছে 10। এইদিকে এই সম্পূর্ণটাও কত? 10। তাহলে এখন দেখো তো এই রাস্তাটা একটা আয়তক্ষেত্র হয়েছে না? তার মানে রাস্তাটা আমি পাচ্ছি এরকম। তাহলে এটা কত? এই বাহুটা যদি আমি এখন দেখি, এটা কত পাচ্ছি? 10। এটা কত পাচ্ছি? 10। এটা কত পাচ্ছি? 2। 2। এটা একটা কি আয়তক্ষেত্র হয়েছে, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তাহলে আমি আয়তক্ষেত্র দুটো যদি যোগ করি, ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল কি হবে? দেখো এটা আয়তক্ষেত্র হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হবে? 10 × 2 প্লাস পরেরটার ক্ষেত্রফল কি হবে? 10 × 2। তাহলে দুটো যদি যোগ করি কত হবে? 40। তাহলে 40 পাচ্ছি। কিন্তু এখানে দেখো আমার এই মাঝের ক্ষেত্রফলটা, মানে এই মাঝের ক্ষেত্রফলটা আমি 2 বার নিচ্ছি। এখান থেকে যদি আমি দেখতে যাই, এই মাঝের ক্ষেত্রফলটা আমি 2 বার নিছি। তাহলে আমি এটা বাদ দেবো একবার, তাহলে এই মাঝেরটা কি? এটাও 2, 2, 2, 2। এটা কি একটা বর্গ হয়েছে না? তো বর্গ হলে কি হবে? 2 স্কোয়ার, তাহলে কত হবে? 4। এটা 2 বার নিছি আমি, এই ক্ষেত্রফল হিসেব করার সময় একবার নিছি, এটার সময় একবার নিছি। তাহলে আমি যদি একবার বাদ দিই তাহলে কি টোটালটা পাবো? তাহলে এখন কত আসবে? এটা যদি আমি বাদ দিই 4, তাহলে কত হবে? 36। তাহলে অ্যান্সার কত হবে? 36। তাহলে এখন দেখি পরের এমসিকিউ। এখন বলছে একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে এত। তাহলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কর্ণ, তাহলে একটা বলা আছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটাকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ডি দিয়ে আছে কত? 16। এবং ওই কর্ণ থেকে ক্ষেত্রফল দেওয়া আছে 80 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? 80 সেন্টিমিটার। বলছে ওই কৌণিক বিন্দু হতে বিপরীত কোণের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটাকে আমি এইচ ধরলাম। তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু পি, টি ইন্টু এইচ। এইচ মানে টিতে কি? কর্ণের দৈর্ঘ্য, আর এইচ থেকে ওই বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ। তাহলে আমাকে এইচ বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে 80, ইন্টু টির মান দেওয়া আছে কত? 16, ইন্টু এইচ। এইচ কত হবে? 80/16। তাহলে কত হবে? 80/16 দিলে আমরা কি অ্যান্সার পাবো? অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। একটি রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল তত। তাহলে রম্বসের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। তাহলে এটা হচ্ছে ডি1 প্রথম কর্ণ, ডি2 জানলাম দ্বিতীয় কর্ণ। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কত? 8 × 12। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল পাবো। এটা কত আসবে? তাহলে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো। তাহলে আসবে 48। অ্যান্সার হবে 48। তাহলে এখন যদি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে এত, উচ্চতা এত, তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? এটা যদি ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়ামের আমরা জানি ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা একটা সমান্তরাল এ, এটা বি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল প্লাস বি ইন্টু কত? এইচ, এই লম্ব দূরত্ব এইচ। এইচ, তাহলে ক্ষেত্রফল কি হবে? এখানে সমান্তরাল বাহু কি কি দেওয়া আছে? দেওয়া আছে একটা 9, এটা দেওয়া আছে কত? 7, এবং উচ্চতা দেওয়া আছে কত? 8। এখানে ক্যালকুলেশন করলে এখানে কি ক্ষেত্রফল পেয়ে যাবে? ক্ষেত্রফল হবে 64। তাহলে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুদের লম্ব দূরত্ব এইচ, এইচ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফল 68 কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 32 × 64
ইন্টু এইচ। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কি এইচ এর মান পেয়ে যাবো। এখান থেকে এইচ এর মান আসবে 16। এদিকে নিচের তথ্যের আলোকে 47-48 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে দেখি এটা একটা কি পঞ্চভুজ, বলা আছে একটা সুষম পঞ্চভুজ, প্রতি বাহুর দৈর্ঘ্য 4। তাহলে এটা 4 4 4 4, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4। তাহলে বিএই, তাহলে বিএই, তাহলে একটু আগে বলছিলাম শীর্ষে উৎপন্ন কোণের সূত্র কি n-2 ইন্টু 180/n। এটা হচ্ছে শীর্ষে উৎপন্ন কোণ। তাহলে বিএই একটা কি শীর্ষে উৎপন্ন কোণ। তাহলে এটা কি হবে, যদি আমি বসে দিই এখানে পঞ্চভুজ, তাহলে n এর মান কত 5 - 2 ইন্টু 180/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 108। তাহলে পঞ্চভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি n²/4 cot 180°/n। তাহলে আমি যদি এখানে বসে দেই, তাহলে n এর মান পঞ্চভুজ 5 ইন্টু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4। তাহলে এর মান কত 4 ইন্টু বাই 4 cot 180°/n এর মান হচ্ছে কত পঞ্চভুজ 5। এখানে ক্যালকুলেশন করলে আসবে 27.53। দেখি পরেরটা দেখি, এখানে বলছেন নিচের চিত্রের আলোকে 51 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এটা বলছে এটা বহুভুজের কেন্দ্র ও এবং ও এ দেয়া আছে 2 সেন্টিমিটার। এটা বহুভুজটা কি দেখি কয়টা বাহু, 1 2 3 4 5 6 7 8, 8টা বাহু। তাহলে এটা কি একটা অষ্টভুজ। অষ্টভুজ তাহলে বলছে কেন্দ্র ও এ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2, তাহলে এটাও কত হবে 2 সেন্টিমিটার, আমরা জানি যে সমান হয়, সুষম হবে। তো 2 সেন্টিমিটার হলে এই কোণটা কি হবে সমান হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি এই কোণ সমান হবে, কারণ হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমান সমান বাহু বিপরীত কোণটা সমান হয়। তাহলে এখন এই কোণটা আমরা জানি এই যে শীর্ষে এই কোণটা কত হবে, তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে 360 কত n। তাহলে n এর মান কত এখানে 8। তাহলে এখান থেকে কোণের মান কত পাবো, তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখি এর মান কত আসবে, আর কোণের মানটা কত আসবে, এই কোণের মান শীর্ষে উৎপন্ন কোণ। তাহলে আমরা যদি এখানে 4 2 45°, তাহলে 45°। তাহলে ও এই কেন্দ্রের কোণটা 45°। তাহলে 45, আমরা জানি তিনটে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। 180° থেকে যদি 45 বাদ দেই, তাহলে এই দুটো কোণের সমষ্টি পাবো। এই দুটো কোণের সমষ্টি কত পাবো, তাহলে বাদ দিলে আসতেছে 5 135°। 135°। তাহলে এখন আমাকে বের করতে বলছে কি, এখানে বের করতে বলছে 2 OAB। এই কোণটাকে 2 দিয়ে গুণ দিতে বলছে, তাহলে 2 দিয়ে গুণ দেওয়া মানে কি এই দুটো তো সমান, তাহলে 2 দিয়ে গুণ দিলে কি হবে সমান হবে। তাহলে 2 OAB মানে কি OAB প্লাস কি লেখা যাবে কোণ OBA লেখা যাবে। তাহলে এটা যে যোগফল পাইছি আমরা 135°, অ্যান্সার কত হবে 135°। বহুভুজটির ক্ষেত্রফল, তাহলে আমরা যদি একটা ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এটাকে যদি 8 দিয়ে গুণ দিই তাহলে সম্পূর্ণ ত্রিভুজ। তাহলে এখানে এরকম 8টা ত্রিভুজ আছে, সম্পূর্ণ ত্রিভুজটা কি ক্ষেত্রফল পাবো। আমরা জানি এটা কি, এটার মান হচ্ছে কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার। তাহলে এটা কত 2 সেন্টিমিটার। তাহলে আমরা পড়ে এসেছিলাম এখন তাদের অন্তর্ভুক্ত কোণ 45°। তাহলে আমরা এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো না, আমরা পড়ে এসেছিলাম যে ত্রিভুজ যদি ত্রিভুজে যদি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদের গুণফল ইন্টু সাইন কোণের মান 45°। তাহলে এখান থেকে আমি পাবো কত, এখান থেকে যদি আমি দিই হচ্ছে 2 sin 45°। এটার সঙ্গে যদি আমি 8 গুণ দিই, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কত 2 sin 45°। তাহলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে 8 দিয়ে গুণ দিলে পাবো, 8 দিয়ে গুণ দিলে ক্ষেত্রফল আসবে 8√2। তাহলে কত হবে 8√2 ক্ষেত্রফল।